আসসালামু আলাইকুম সকলকে। আমি মাইশা ফাহমিদা সৈয়দ বাড়ির বৈঠকখানায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে সৈয়দ বাড়ির পক্ষ থেকে আপনাদের সকলের জন্য নিবেদনে থাকছে সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প অপদার্থ। আশা করি আপনারা আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। চলুন গল্পটা শুরু করা যাক। অপদার্থ কথাটা অনেক লোক সম্বন্ধেই অনেক সময়ে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমাদের চাকর নবকেষ্ট, নব তুই একটা আস্ত অপদার্থ। এই কথাটা ছেলেবেলায় মার মুখে অনেকবার শুনেছি। নব কিন্তু কাজ ভালোই করত। দোষের মধ্যে সে ছিল বেজায় ঘুম কাতুরে। দিনের বেলা প্রায় একটু টেনে ঘুম দেওয়ার ফলে বিকেলে চায়ের জলটা চড়াতে 4টের জায়গায় হয়ে যেত 4:30। কাজেই মা যে তাকে অপবাদটা দিতেন সেটা ছিল রাগের কথা। কিন্তু সেজ কাকার বেলায় অপদার্থ কথাটা যেরকম লাগসই ছিল সেরকম আর কারোর বেলায় হয়েছে বলে আমার জানা নেই। সেজ কাকা মানে যার ভালো নাম ক্ষেত্রমোহন সেন, ডাক নাম খেতু। বাবারা ছিলেন 5 ভাই, বাবাই বড়, তারপর মেজ, সেজ, সোনা আর ছোট। 5-এর মধ্যে সেজ বাদে আর সকলেই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। বাবা ছিলেন নাম করা উকিল, মেজ সম্মানিত অধ্যাপক, সংস্কৃত আর ইতিহাসে ডাবল MA। সোনা ব্যবসা করে কলকাতায় 3খানা বাড়ি তুলেছিলেন। আর ছোট কালুয়াতি গানে বড় বড় মুসলমান ওস্তাদের বাহবা আর 36টা সোনার উপর মেডেল পেয়েছিলেন ধনী সমাজদারের কাছ থেকে। আর সেজ কাকা, তাকে নিয়েই এই গল্প, তাই তার কথাটা এক কথায় বলা যাবে না। সেজ কাকার জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল। অনেকের মতে সেই কারণেই নাকি তার ঘিলুতে জট পাকিয়ে যায়, আর তাই তার এই দশা। হাম আর চিকেন পক্স একবার না একবার প্রায় সব শিশুদেরই হয়। সেজ কাকার এই দুটো তো হয়েই ছিল, সেই সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল হোপিং কাশি, ডিপথেরিয়া, ডেঙ্গু, এক্সিমা, আসল বসন্ত। শিশু বয়সে 7বার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে নীল হয়ে সেজ কাকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। 7 বছর বয়সে সেজ কাকার তোতলামও দেখা দেয়। 9.5 পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সে তোতলামও সেরে যায়। এই পতনের ফলে সেজ কাকার গোড়ালি ভেঙে যায়। ডাক্তার বিশ্বাস সেটাকে ঠিক মতো জোড়া দিতে না পারায় সেজ কাকাকে সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো। এই খোঁড়ানোর জন্য তার আর খেলাধুলা করা সম্ভব হয়নি। হাতের টিপের অভাবে ক্যারাম আর মাথা খেলে না বলে তাসপাশাও হয়নি। সেজ কাকা স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই, কিন্তু পরপর 3বার FA পরীক্ষায় ফেল হবার পর ওর বাবা মানে আমার ঠাকুরদা নিজেই ওর পড়াশুনো বন্ধ করে দেন। বলেন, খেতু, তুই যখন একেবারেই অপদার্থ তখন তোর এডুকেশনের পেছনে খরচ করা মানে টাকা জলে দেয়া, তবে গলগ্রহ হয়ে থাকতে দেয়াটাও তো চলে না। তুই আজ থেকে ভুম্বলের সঙ্গে বাজারে যাবি, শাক সবজি মাছ মাংস সব চিনে নিবি, তারপর থেকে সংসারের বাজারটা তুই করবি। ভুম্বল কাকা হলেন বাবার এক দূর সম্পর্কের ভাই। আমাদের বাড়িতে থেকেই পড়াশুনো করেছেন, মানুষও হয়েছেন। সেজ কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভুম্বল কাকার সঙ্গে। তারপর একদিন, সেদিন বাড়িতে লোক খাবে, ঠাকুরদা সেজ কাকার পকেটে 2 10 টাকার নোট গুঁজে দিয়ে বললেন, দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস, আজ বাজারের ভার তোর উপর। সেজ কাকাকে দিয়ে বাজার আর হলো না, কারণ কাকার পাঞ্জাবির পকেটে ফুটো। নোট 2খানা বাজারে পৌঁছানোর আগে পথে কোথায় গলে পড়েছে কে জানে। এরপর থেকে কে আর কাকাকে ট্রাস্ট করবে। আমার প্রথম স্মৃতিতে সেজ কাকার বয়স 33 আর আমার 3। কালী পুজোর দিন সন্ধেবেলা। ঘটনাটা মনে আছে কেন সেটা আরেকটু বললেই বোঝা যাবে। সেজ কাকা বারান্দার মেঝেতে হামাগুড়ি দিচ্ছেন, আর আমি তার পিঠে চড়ে ঘোড়া খেলছি। পাশের বাড়ি থেকে হঠাৎ একটা জ্বলন্ত উড়নতুবড়ি এসে বারান্দার তক্তপোষের ওপর পড়তেই সর্বনাশ বলে সেজ কাকা শটান উঠে দাঁড়ালেন। তার ফলে আমি পিঠ থেকে ছিটকে পড়লাম শান বাঁধানো মেঝেতে, আর সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। সেদিন অবশ্যই সেজ কাকাকে ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকেই। আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য। কেউ তাকে গ্রাহ্য করে না, এমনকি মানুষের মধ্যেই ধরে না। তাই বয়সের সঙ্গে সঙ্গে আমার কাকার ওপর একটা মায়া পড়ে গিয়েছিল। মাঝারি হাইট, মাঝারি রং, মুখে সবসময় একটা হাসি আর দুঃখ মেশানো ভাব।
মনে হতো সব মানুষেরই বুদ্ধি হবে, সব মানুষই করিতকর্মা হবে। তার কি মানে? শহর ভর্তি এত লোকের মধ্যে একটা লোক যদি সেজ কাকার মতন হয়, তাতে দোষ কি? আমি তাই ফাঁক পেলেই তার একতলার কোণের ঘরটায় গিয়ে সেজ কাকার সঙ্গে বসে গল্প করতাম। কদিন গিয়েই এটা বুঝেছিলাম যে সেজ কাকাকে গল্প বলতে বলে কোনো লাভ নেই, কারণ তার কোনো গল্পই শেষ পর্যন্ত মনে থাকে না। তারপর কি হলো সেজ কাকা? তারপর তারপর দাঁড়া, তারপর তারপর যে তারপর গলার স্বর তারপর তারপর বলতে বলতে ক্রমে দম ফুরানো হারমোনিয়ামের মতন ক্ষীণ হয়ে আসে। সেজ কাকা গল্প থেকে গুনগুন বেসুরে গানে ঢুকে যান। শেষটায় গানও ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমে ঢুলতে থাকে। বুঝতে পারি গল্পের বাকি অংশ মনে করার মেহনত কাকার পোষাচ্ছে না। তাকে সেই অবস্থায় রেখে আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসি। সেজ কাকা অবশ্যই আর ডাকেনও না। আমার বয়স যখন 12, তখন একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে খুব মনোযোগ দিয়ে পড়ছেন। জিজ্ঞেস করতে বললেন, আয়ুর্বেদের বই। বললাম, ও বই পড়ে কি হবে সেজ কাকা? এটাও তো একটা ব্যায়াম, তাই না? কোনটা? এই যে আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু মনে থাকে না, কিচ্ছু মাথায় ঢোকে না, এটা নিশ্চয়ই একটা রোগ। কি আর বলবো। বললাম, তা তো হতেই পারে সেজ কাকা, তাহলে চিকিৎসা হবে না কেন? তুমি নিজেই চিকিৎসা করবে নাকি? আমি জানতাম যে সেজ কাকার এই অপদার্থতার জন্য তাকে ডাক্তার দেখানোর কথা কেউ কোনো দিন ভাবেনি। সত্যি বলতে কি, ওর ছেলেবেলার সেই একগাদা ব্যারামের পর ওর বিশেষ কোনো অসুখ বিসুখ ঘটেনি। স্বাস্থ্যটা ওর মোটামুটি ভালোই ছিল। সেজ কাকা বলে চললেন, চকবাজারের ফুটপাতে বইটা পড়েছিল, 10 আনা দিয়ে কিনে এনেছি, বোধহয় কাজে দেবে। মনে হচ্ছে আমার ব্যারামের জন্য আয়ুর্বেদিক চিকিৎসা আছে। 2 দিন বাদে যখন বর্ষাকাল, বিকেলে সেজ কাকার ঘরে গিয়ে দেখি উনি বেরোবার তোড়জোড় করছেন। পায়ে ক্যাম্বিসের জুতো, মালকোঁচা মেরে পড়া ধুতি, গলায় জড়ানো সুতির চাদর আর হাতে ছাতা। বললেন, বটচাপাড়ায় ভাঙা শিব মন্দিরটার পেছনে একটা গাছ আছে, খবর পেয়েছি আমি, তার শিকড় আমার চাই, ওইটা পেলেই ব্যাস নিশ্চিন্তি। সেজ কাকা বেরিয়ে পড়লেন। আকাশ ঘোলাটে হয়ে আসছে, তেমন বৃষ্টি নামলে কাকার প্ল্যান ভেস্তে যাবে। আমি ঘণ্টাখানেক নিচে ঘুরঘুর করে দোতলায় নিচের ঘরে চলে গেলাম। দক্ষিণের জানলা দিয়ে সামনের রাস্তা দেখা যায়। বৃষ্টি নামল না। সন্ধে যখন হব হব তখন দেখে সেজ কাকা ফিরছেন। দূর দাঁড় করে নিচে নেমে সদর দরজার মুখে কাকার সঙ্গে দেখা। পেলে শিকড়? না রে, ভুল হয়ে গেল, একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল, জায়গাটা জংলা আর বেজায় অন্ধকার। কিন্তু ওটা কি? কাকার কথার মধ্যে চোখ পড়েছে আমার, খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের ছোপ। তাই তো, এটা তো খেয়াল করিনি এতক্ষণ। পাঞ্জাবি খুলতে বেরোলো একটা জোঁক। ভীম যেমন দুর্যোধনের বুকের রক্ত খেয়েছিল, তেমনই ইনি সেজ কাকার বুকের রক্ত খেয়ে ফুলে একেবারে ঢোল। টোকা দিতে টপ করে মাটিতে পড়ে গেল। কিন্তু একটা জোঁকে আর সেজ কাকার কি হবে? কাঁধ, কনুই, কোমর, পায়ের গোল, হাঁটু, গোড়ালি সব জায়গা মিলিয়ে 14টা জোঁক বেরোলো কাকার গা থেকে। 5-6 আউন্স রক্ত যে আজ খোয়া গেছে তাতে কোনো সন্দেহ নেই। বলা বাহুল্য তার আয়ুর্বেদ চর্চাও এই একটি ঘটনাই বন্ধ করে দিল। পড়াশোনায় আমি ছিলাম রীতিমতো ভালো। আমাদের FA এন্ট্রান্সের যুগ শেষ হয়ে ম্যাট্রিক চলছে। পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে 3rd হয়ে বিজ্ঞান পড়ব বলে চলে এলাম কলকাতায়। হস্টেল থেকেই MSc পর্যন্ত পড়ে পদার্থবিজ্ঞানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে চলে যাই আমেরিকায়। শেষ পর্যন্ত গবেষক হিসেবে আমার বেশ খ্যাতি হয়। শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও গবেষণার কাজ আমি একসঙ্গে চালাতে থাকি। বাইরে থাকার ফলে সেজ কাকার সঙ্গে যোগসূত্র ক্ষীণ হয়ে এসেছিল। একবার তখন আমি সবে অধ্যাপনা শুরু করেছি। মার চিঠিতে এক অদ্ভুত খবর পেলাম, সেজ কাকা নাকি ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছেন। এখানে বলি যে সেজ কাকার সঙ্গে স্বামী বিবেকানন্দের চেহারার একটা সাদৃশ্য ছিল। দেহের গঠন মোটে এক নয়। সেজ কাকা ছিলেন 5 ফুট 6 ইঞ্চি। তবে নাক চোখ মুখের সাদৃশ্য সকলেরই চোখে ধরা পড়ত। পরমহংসদেব সম্বন্ধে একটা ফিল্ম তোলা হবে এবং তাতে বিবেকানন্দের ভূমিকা আছে খবর পেয়ে সেজ কাকা নাকি সরাসরি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন।
চেহারায় মিল থাকার জন্য পার্টটা পেতে তার খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু হপ্তাখানেক বাদেই আর একটা চিঠিতে জানলাম কাকা নাকি ছবি থেকে বাদ হয়ে গেছেন। হবেন নাই বা কেন? ঘর বন্ধ করে প্রাণপণে পাঠ মুখস্থ করা সত্ত্বেও 1 নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথার উত্তরে বিবেকানন্দের মুখ থেকে যদি 3 নম্বর দৃশ্যের উত্তর বেরিয়ে পড়ে, তাহলে তাকে দিয়ে আর কীভাবে কাজ চলে? অর্থাৎ ফিল্ম অভিনেতা হিসেবেও যে তিনি অপদার্থ, সেটা সেজ কাকা প্রমাণ করে দিয়েছেন। আমার যখন 48 বছর বয়স, তখন শিকাগোতেই আমার ছোট ভাইয়ের একটা চিঠিতে জানি যে সেজ কাকা একটা সাধু বাবার শিষ্য হয়ে কুয়েটের চলে গেছেন। গত বছর ডিসেম্বরের গোড়ায় আমার ছোট কাকার মেয়ে কাকলির বিয়েতে আমাকে কলকাতা আসতে হয়। সঙ্গে আমার স্ত্রী আর আমার 2 মেয়ে। তারা দুজনে পুরোপুরি আমেরিকায় মানুষ। ইতিমধ্যে সেজ কাকার কোনো খবর পাইনি। তাই কলকাতায় এসে যখন শুনলাম উনি শহরেই আছেন এবং বহাল তবিয়তে আছেন, তখন স্বভাবতই তাঁকে একবার দেখার জন্য মনটা উৎসুক হয়ে উঠল। আমার বয়স তখন 60, তাই সোজা হিসেবে সেজ কাকার 90। আমি ধরেই নিয়েছিলাম যে ইতিমধ্যেই প্রবাসে কাকার দেহান্ত ঘটেছে। শুনলাম ফার্ন রোডে তাঁর ভাগ্নে অর্থাৎ আমার ছোট পিসিমার ছেলে ডাক্তার রণেশ গুপ্তর বাড়িতে তিনি এসে উঠেছেন মাস 3 হলো। আরও শুনলাম যে ধর্মকর্ম ব্যাপারটা মোটেই তার ধাতে হয়নি। 10 বছরেও ইডলি ডোসায় অভ্যস্ত হননি। রোজ আধপেটা খেয়ে ওজন নাকি প্রায় 30 কিলো কমে গেছে। আমি এসেছি শুনে তিনি তার ডাক্তার ভাগ্নেকে বলেছেন, ঝন্টুকে বলিস একবার যেন আমার সঙ্গে দেখা করে যায়। এক রবিবার সন্ধ্যায় গিয়ে হাজির হলাম ফার্ন রোডে। লোডশেডিং চলছে। দোতলার একটি ঘরে টিমটিমে মোমবাতি জ্বালিয়ে তাকিয়ায় ঠেস দিয়ে খাটের ওপর বসে আছেন সেজ কাকা। একটা মটকার চাদরের ওপর গলায় প্যাঁচ দিয়ে জড়ানো সবুজ মাফলার। কাকাকে দেখলে চেনা যায় বটে, এবং বলতেই হবে বয়সের পক্ষে রীতিমতো মজবুত চেহারা। মাথার চুল সব পাকা ঠিকই, কিন্তু এখনও যে চুল আছে সেটাই বড় কথা। আমায় দেখে হাসিতে মুখ ফাঁক হওয়াতে অরিজিনাল দাঁতও চোখে পড়ল ডজনখানে। আর যখন কথা বেরোলো তখন দেখলাম গলার স্বর ক্ষীণ হলেও কথায় বেশ তেজ আছে। এ তেজ কাকার মধ্যে আগে দেখিনি কখনো। তিনি যে সকলের বয়োজ্যেষ্ঠ, তাকে আর কারুর কাছে মাথা নোয়াতে হয় না, এই বোধ হয় তার মেজাজে একটি ভারী কি ভাব এনে দিয়েছে। কেরে ঝন্টু, মার্কিন মুলুকে গিয়ে কি করা হচ্ছে শুনি? আমার কাজের কথাটা যথাসম্ভব বিনয়ের সঙ্গে বললাম। পদার্থবিজ্ঞান, গবেষণা, লোকে মান্যি করে। আমার 77 বছরের পিসিমা গলা সপ্তমে চড়িয়ে আমার বিনয়কে ফুঙ্কারে উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন আমার খ্যাতির কথা। বটে, নোবেল প্রাইজ পেয়েছিস কি না সেটা বল। হালকা হেসে মাথা নাড়লাম। তবে আর কিসের বড়াই, ছা 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 ছা, অপদার্থ একেবারে। আমি এই গুঁতোর ঠেলা সামলাতে না সামলাতেই সেজ কাকার বাক্যস্রোত আমাকে নাকানি চোবাদি খাইয়ে দিল। তুই তো যা হোক ভিন মুলুকে পালিয়ে বাঁচলি। আমি ভাবলুম কলকাতায় গিয়ে একটু স্বস্তি মিলবে, জীবনের শেষ কটা দিন তবু আপনজনের সান্নিধ্যে কাটবে। তা এসব কি হচ্ছে বলতো? শকুনির ঠোকরে তো হাড় পাঁচড়া বার করে দিয়েছে শহরটার। দিনে 10 ঘন্টা বিজলি নেই, শ্বাস টানলে ধোঁয়া ধুলোয় একেবারে প্রাণ অতিষ্ঠ। জিনিসপত্রের যা দর, উদরে স্বাদ মিটিয়ে ভালো মন্দ যে একটু খাবো তারও চো নেই। দূর 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 দূর, অপদার্থ অপদার্থ। সেদিন বুঝলাম যে সেজ কাকার ওপর থেকে আমার পুরনো টানটা এখনও যায়নি, কারণ তার কথাগুলো শুনে আমার মনটা প্রসন্ন হয়ে উঠল। মনে হলো আমরা বোধহয় একদিন ভুল করে এসেছি, উল্টো ভেবে এসেছি। আসলে কাকা দিব্যি সুস্থ স্বাভাবিক মানুষ, আমরা শুদ্ধ পুরো দুনিয়াটাই অপদার্থ। কিন্তু কথাটা যে ঠিক নয় সেটা সেজ কাকাই প্রমাণ করে দিলেন দিন কয়েকের মধ্যে। একদিন ছোট পিসিমার বাড়ি থেকে ফোন এলো যে সেজ কাকা ভোররাত্রে ইহলোক ত্যাগ করে চলে গেছেন। আর তার যাওয়ার দিনটাও মোক্ষম বেছেছেন কাকা, কারণ সেই দিনই সন্ধ্যায় গোধূলি লগ্নে আমার ভাগ্নির বিয়ে।